নুরুল ইসলাম বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তিনি। এটি একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ, যার মূল উদ্দেশ্য সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। রাষ্ট্রের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড কতটুকু ফলপ্রসূভাবে জনগণের স্বার্থে কাজে লেগেছে তা নিরপেক্ষ ও স্বাধীন অডিটের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা সিএজির দায়িত্ব। আর এই পদধারীরা স্বায়ত্তশাসনের মতো বাধাহীনভাবে নিজেদের দায়িত্ব পালনের সুযোগ পেয়ে থাকেন। সিএজি নুরুল ইসলামও স্বাধীনভাবেই কাজ করেছেন, তবে তথ্য বলছে সেটি জনগণের স্বার্থে নয়, আওয়ামী লীগ ও শেখ হাসিনার স্বার্থে। অভিযোগ রয়েছে দলীয় নেতাকর্মীদের দুর্নীতির সুযোগ করে দিতে আর নিজের পকেট ভারী করতে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। হাসিনার নিয়োগকৃত এই কর্মকর্তা এত দুর্নীতিগ্রস্ত হয়েও এখনও রয়ে গেছেন স্বপদে। বাংলা এডিশনের কাছে নুরুল ইসলামের দুর্নীতির ব্যাপকতা তুলে ধরেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বিগত স্বৈরশাসক শেখ হাসিনার কত কাছের সিএজি নুরুল ইসলাম, এই বিষয়টা যদি আপনারা একটু স্পষ্ট হতে চান, তিনি একবার জুনিয়র অডিট বিসিএস ক্যাডার অফিসারদের একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে অডিট ভবনের বাকি অডিটের রুমে বসে তিনি তাদেরকে জানাচ্ছেন তার ক্ষমতা কতটুকু। অর্থাৎ প্রাইম মিনিস্টারের রেড জোনে তিনি একবার তার ব্যক্তিগত কক্ষে আলাপ করছেন, তখন প্রাইম মিনিস্টার বলেন যে তুমি তো আমার ছেলের মতো, তুমি তো জানো তোমার কাছে এক্সপেকটেশন আমার কত বেশি। অভিযোগ রয়েছে বর্তমান সিএজি নুরুল ইসলাম বিগত সরকারের যাবতীয় অনিয়মের কোনো ধরনের অডিট করেননি। উল্টো যে সকল প্রতিষ্ঠানে বা প্রকল্পে দুর্নীতির সম্ভাবনা বেশি সেগুলো অডিট করতে বাধা দিতেন তিনি। অনেকেই বলেছেন শেখ মুজিব, শেখ হাসিনা ও তাদের পরিবারের কারো নামে কোনো প্রতিষ্ঠান থাকলে বা কোনো প্রকল্প থাকলে সেগুলো নিরীক্ষা করার জন্য কখনোই অনুমোদন দিতেন না নুরুল ইসলাম। বিগত সরকারের সময়ে 10টি মেগা প্রকল্প অথবা 10 মেগা প্রজেক্টস নামের উন্নয়ন প্রকল্প ছিল। সেই প্রকল্পগুলি যাতে কোনো ক্রমে অডিট না করা হয় এবং সেখানের অর্থ ছাড়ের ক্ষেত্রে অ্যাকাউন্টস অফিস যাতে কোনো প্রকারে বিলম্ব না করে, সেক্ষেত্রে তিনি স্পষ্ট নির্দেশনা দেন এবং তিনি জানান যে প্রাইম মিনিস্টারের কোনো প্রকল্পের যদি কোনো বিল, ভাউচার বা অন্যান্য কোনো চেক সংক্রান্ত কোনো কিছু আসলে সেটাকে আটকে রাখা যাবে না। অর্থাৎ প্রাইম মিনিস্টারের বদনাম হয় অথবা কাজে কোথাও হ্যাম্পার হয়, এটা করলে তিনি অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এমনকি এই সকল প্রকল্পগুলি তিনি যদি কনকারেন্ট অডিট বা কাজ চলমান সময় অডিট করতেন, তাহলে কর্ণফুলী টানেলের মতো এমন একটা হোয়াইট এলিফ্যান্ট বা সাদা হাতির মতো প্রকল্প, যেখানে দৈনিক তার খরচ আছে 14 লক্ষ থেকে 16 লক্ষ টাকা, অথচ ওখান থেকে দৈনিক আয় হয় 2 থেকে 4 লক্ষ টাকা। এই প্রকল্পটা ইচ্ছা করলে তিনি তখন কনকারেন্ট বা চলমান অডিটের মাধ্যমে বন্ধ করে দিয়ে রাষ্ট্রের এই টাকাটা তিনি রক্ষা করতে পারতেন। সূত্র মতে সিএজি পদে বসার আগে থেকেই দুর্নীতির সঙ্গে জড়িত নুরুল ইসলাম। এমনকি এই পদটি বাগিয়ে নিতেও ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে তার নামে। বাংলাদেশ ব্যাংকের সাবেক বিতর্কিত গভর্নর আব্দুর রৌফ তালুকদারকে 7 কোটি টাকা ঘুষ দিয়ে সিএজি পদে বসার রাস্তা সহজ করেন নুরুল ইসলাম। সংশ্লিষ্ট ব্যক্তি জানান, রৌফ তালুকদারের শালক সাবেক রেল সচিব সেলিম রেজার মাধ্যমে এই 7 কোটি টাকা লেনদেন হয়েছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। তার নিয়োগের ব্যাপারটা খুবই স্বচ্ছ এবং সহজ ছিল। তিনি যখন সিজিএ ছিলেন, সেখান থেকে সিএজি হবেন, সেই মুহূর্তে 7 কোটি টাকা তারা লেনদেন করেন। লেনদেনের মূল ব্যক্তি ছিলেন ওমর আলী, তাকে গ্যাংডম অফ সিএজি বলা হয়। অর্থাৎ সিএজি অফিসে টোটাল টেন্ডার যেহেতু তিনি নিয়ন্ত্রণ করতেন এবং সম্পর্কে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই, যেহেতু শেখ পরিবারের সাথে তার এই হৃদ্যতাটা ছিল, টাকাটা লেনদেন শুধু ওমর আলী না, রেল মন্ত্রণালয়ের সাবেক সচিব সেলিম রেজা এবং তার দুলাভাই হিসাবে আমরা যাকে চিনি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসাবে ছিলেন আব্দুর রৌফ তালুকদার, তাদের একটা টিমের মাধ্যমে টাকাটা মূলত শেখ রেহানার কাছে যায়। বাংলা এডিশনকে তিনি আরও বলেন, নুরুল ইসলাম রেলের অর্থ উপদেষ্টা থাকাকালে সেলিম রেজা এবং জুনিয়র কর্মকর্তা মামুনুর রশিদকে নিয়ে রেল লাইন স্থাপন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন, যার ফলে সিএজি পদে বসার আগে নুরুলের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট নেতিবাচক ছিল। অভিযোগ রয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং হাসিনার ফুফাতো ভাই ওমর আলীর মাধ্যমে ওই রিপোর্টটি প্রভাব খাটিয়ে ইতিবাচক করেন শেখ রেহানা এবং শর্ত দেন আওয়ামী লীগের আমলে চলা কোনো প্রকল্পের অডিট করা যাবে না। নেগেটিভ কোনো রিপোর্ট না আসে সেজন্য শেখ রেহানা জিয়াউল আহসানকে এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকীকে বলে দেন সে আমাদের পরিবারের লোক, সুতরাং তার রিপোর্ট যাতে পজিটিভ আসে এবং তার এই নিয়োগ প্রক্রিয়ায় কোথাও যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয়
এজন্য তারা পদক্ষেপ নেয়। অপরাধের এখানেই শেষ নয়। জানা গেছে শেখ হাসিনার ফুফাতো ভাই পরিচয় দেয়া গোপালগঞ্জের ওমর আলী জড়িত ছিলেন সব ধরনের টেন্ডারবাজির সঙ্গে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রৌফ এবং জিয়াউল হাসান মিলে এই টেন্ডার বাণিজ্যের সিন্ডিকেট তৈরি করেন ওমর আলী। সূত্র বলছে সেখানে জড়িত ছিলেন সিএজি নুরুল ইসলাম। অবৈধ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করতেন এই সিন্ডিকেট। সিন্ডিকেটের নজির আছে আরও। সিরাজগঞ্জে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় অডিট অফিসার নূরে আলম সিদ্দিকের বিরুদ্ধে সিএজি নুরুল ইসলাম বরাবর নালিশ করেন ভুক্তভোগী জহুরুল ইসলাম। অভিযোগপত্রে জহুরুল দাবি করেন প্রতিটা ফাইলের কাজ সম্পাদন করার জন্য আলাদাভাবে ঘুষ দিতে হয় নূরে আলমকে, তা না হলে কাউকে সেবা দেন না নূরে আলম। অভিযোগ অনুযায়ী নূরে আলমের এই অনিয়মের সঙ্গেও জড়িত ছিলেন সিএজি নুরুল ইসলাম, যার কারণেই জহুরুল ইসলামের অভিযোগ সত্ত্বেও কোনো পদক্ষেপ নেননি তিনি। সিরাজগঞ্জের একটি বিষয় রয়েছে, সেখানে নূরে আলম সিদ্দিকী যে অডিটর রয়েছেন তার বিরুদ্ধে জনাব জহুরুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ হচ্ছে এখানে যে জমি রয়েছে, সরকার যে জমিটা অধিগ্রহণ করেন, সেখানে যে চেকটা এজি অফিস থেকে ছাড়িয়ে নিতে হয়। 40 লক্ষ টাকার একটা চেক আসায় প্রত্যেক লক্ষ টাকায় 1000 করে টাকা তাকে দিতে হবে, এটা দাবি করেন মর্মে স্থানীয়ভাবে লোকজন সিএজি কার্যালয়ে একটি আবেদন করে যাতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। কিন্তু তারা সেটা পদক্ষেপ গ্রহণ না করে সেই ফাইলটি তারা লুকিয়ে রাখার পরামর্শ দেন এবং এখানে অফিসারকে বলে দেন এটা উপরের নির্দেশ আছে, এটা করা যাবে না। এছাড়া অভিযোগ রয়েছে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের স্বাক্ষর জাল করে সরকারি কোষাগারের প্রায় 33 কোটি টাকা আত্মসাতের সঙ্গেও জড়িত নুরুল ইসলাম। এই অপরাধের মূল হোতা হিসাব সহকারী ইমরান নাজির জালিয়াতি ফাঁসের পরই দুবাই পাড়ি জমিয়েছেন টাকার ভাগ নিতে, যার পথ তৈরি করে দেন নুরুল ইসলাম। কক্সবাজারের আলোচিত অন্য আরেকটি দুর্নীতির সঙ্গেও জড়িয়ে যান সিএজি নুরুল ইসলাম। তিনি দুর্নীতি এখানে তো দূর করেন না, বরং তার নিজস্ব লোক দিয়ে এখানে দুর্নীতি পুষে রাখেন। যেমন মানিকগঞ্জে যে 33 কোটি টাকা ওখানে কোর্টের ইমরান যে টাকাটা নিয়েছেন হিসাব রক্ষণ অফিসার, মূলত মানিকগঞ্জের ডিএফও অফিসের অডিটর এবং সুপারের সাথে যোগসাজশ করে টাকাটা নিয়েছেন এবং পরে তিনি দুবাই চলে গেছেন। সে বিষয়ে তিনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দিতেন, তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, বরঞ্চ তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন যে তাদের স্বাক্ষর দিয়ে আমাদের কাছে বিল দেয়, আমরা বিল দিয়েছি, এতে আমরা কোনো দায়ী নাই। অর্থাৎ তিনি এই কর্মচারীর দায়মুক্তি দিয়েছেন। এছাড়া কক্সবাজারে আলোচিত যে অফিস সহায়ক রুবেল দে, এই রুবেল দে পরবর্তী সময় অডিটর হয় এবং হাবিবুল্লাহ নামের এক স্থানীয় সরকার অফিসের এলজিডি অফিসের কর্মচারী তার বিরুদ্ধে সিএজি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সেই লিখিত অভিযোগ দেওয়ার পরে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে তাকে আরও প্রমোশন পোস্টিং হিসাবে ঢাকার সিজিএ কার্যালয়ে পোস্টিং দেওয়া হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে প্রায় 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে টিউলিপ সহ হাসিনার পরিবারের বিরুদ্ধে। পদাধিকার বলে নুরুল ইসলামের অনুমতি ছাড়া কোনো প্রকল্পের বিল পাশ করানোর এখতিয়ার নেই। অর্থাৎ অনেকের দাবি এই প্রায় 60,000 কোটি টাকার দুর্নীতির সঙ্গেও জড়িত সিএজি নুরুল ইসলাম। টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে পাবনাতে, তার থেকে যে 4 বিলিয়ন ব্রিটিশ পাউন্ড নিয়েছেন সেটা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অথচ একটি রাষ্ট্রীয় প্রকল্পের যে টাকা টিউলিপ সিদ্দিকী নিয়েছেন সেটা হিসাবরক্ষণ অফিসের বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রশ্ন হলো, যখন তিনি এই টাকা নিয়েছেন তখন সিএজি নুরুল ইসলাম যদি অবগত না থাকেন, তাহলে এতগুলি টাকা কিভাবে রাষ্ট্র থেকে পাচার হয়ে যায়? অর্থাৎ যখন কোনো প্রকল্পে টাকা নিতে হয় তখন বিল, ভাউচার বা প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়া, এবং সেটা পূর্ব নিরীক্ষা ছাড়া নেওয়া যায় না। একজন অডিটর জেনারেল যদি পূর্ব নিরীক্ষা করে থাকেন তাহলে এই টাকা দেশের বাইরে যাওয়ার কথা না। অর্থাৎ তিনি এই টাকাটা বাইরে যাওয়ার জন্য
বরঞ্চ টিউলিপ সিদ্দিকীকে সহযোগিতা করেছেন। চারদিকে দুর্নীতির এত সব রাস্তা নিজের মতো করে তৈরি করে নিয়েছেন নুরুল ইসলাম, আর এজন্য গুরুত্বপূর্ণ অনেক পদেই নিজের আত্মীয় স্বজনদের বসিয়ে পদ সহজ করেছেন সিএজি নুরুল। তার আত্মীয়দের মধ্যে নুরুলের মামাতো ভাই জাহিদুল ইসলাম সুপার হিসেবে কর্মরত আছেন নৌবাহিনীর হিসাব রক্ষণ অফিসে। তার খালাতো ভাই সিরাজুল ইসলাম ক্রয় মহাপরিচালকের অধিদপ্তরে আছেন অ্যাকাউন্টস অফিসার হিসেবে। স্বাস্থ্য খাতের দুর্নীতির ভাগ রাখতেও সিএও অডিটর হিসেবে সবুজ সরকার সজীবকে বসিয়েছেন নুরুল, যিনি সম্পর্কে নুরুলের ভাতিজি জামাই। এছাড়া পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট এবং অডিট অ্যাকাউন্ট বিভাগে প্রায় 50 জন দৈনিক ভিত্তিক কাজ করেন। এছাড়া প্রায় সবাই নুরুল ইসলামের আত্মীয়। নুরুল ইসলাম সাহেব এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসকে তার নিজের একটা পরিবর্তন করে ফেলছেন। এখানে এসএসসি নেভিতে তার এক মামাতো ভাই রয়েছেন জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম উত্তরা বা গাজীপুরে 4 তলা বাড়ি করেছেন, নতুন 4 কাঠা জায়গা কিনেছেন এবং তিনি অডেল সম্পত্তির মালিক হয়েছেন। উক্ত অফিসে তিনি হিসাব শাখা ও পেনশন শাখা দেখেন। পেনশন পুনর্বহনের জন্য প্রত্যেক ব্যক্তি হিসাবে তিনি 30,000 টাকা মাসোয়ারা নেন এবং যেখানে দেখা যায় 100 কোটি টাকার ই শাখায় যে বিলগুলি আসে 0.5% হিসাবে জাহিদকে দিতে হয়। এছাড়া এসএফসি নেভিতে থাকা অন্যান্য শাখার সকল কর্মকর্তা কর্মচারী ন্যূনতম পরিমাণ টাকা না দিয়ে এখানে কোনো বিল পাস করতে পারে না। অপরদিকে ডিপি বা সেনাবাহিনীর যে ক্রয় মহাপরিচালকের অধিদপ্তর, যাকে আমরা ডিপার্টমেন্ট অফ পার্সেজ বলে জানি, সেখানে একজন অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন সিরাজুল ইসলাম। তিনি তার আপন খালাতো ভাই। সিরাজুল ইসলামকে উক্ত অফিসের প্রধান হিসাবে মনে করা হয়, অর্থাৎ এখানে যে ক্যাডার কর্মকর্তারা নিয়োগ পেয়ে রয়েছেন তারা সাধারণত সিরাজুলের ভয়ে পরাধীন হিসেবে থাকেন। অন্যদিকে পদ অনুযায়ী নুরুল ইসলামের ব্যবহার করার কথা 2টি গাড়ি, কিন্তু অভিযোগ উঠেছে ক্ষমতার অপব্যবহার করে ERS টয়োটা প্রাডো, 2টা পাজেরো সহ মোট 4টি গাড়ি ব্যবহার করেন সিএজি নুরুল ইসলাম। রাষ্ট্রের একজন কর্মচারী অর্থাৎ গ্রেড 1 বা তদূর্ধ্ব পদমর্যাদার, যেহেতু তিনি শপথ করে এই পদে এসেছেন, তিনি রাষ্ট্রের কাছ থেকে 2টি গাড়ি পান। একটি গাড়ি সচিব মহোদয়রা যে প্রাডো পান ঠিক একই রকমের হয়ে থাকে এবং অন্য একটি গাড়ি ওই গাড়ির সাপোর্ট হিসেবে রাখা হয়, অর্থাৎ কখনো যদি সেই গাড়িতে সমস্যা হয় এত বড় বা উঁচু পদের একজন ব্যক্তির কাজ যাতে সমস্যার মুখোমুখি না হয় এজন্য অন্য একটি গাড়ি তাকে ব্যাকআপ দিবে। অথচ তার পরিবার এই মুহূর্তে 4টি গাড়ি ব্যবহার করছে। অভিযোগ আছে পুলিশের একজন ডিআইজির স্ত্রীকে নিজের স্বার্থে স্বাস্থ্য অডিটের ডিজি বানাতে সহায়তা করেছেন নুরুল ইসলাম। জানা গেছে ওই ডিজির সঙ্গে হাত মিলিয়ে স্বাস্থ্য খাতের বড় বড় সব অডিট আপত্তি রিপোর্টে অন্তর্ভুক্ত না করে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন সিএজি নুরুল। সিএজির জন্য বরাদ্দকৃত সরকারি বাসা সম্পূর্ণ ভালো থাকা সত্ত্বেও ধান্দা করেছেন নুরুল ইসলাম। মেরামতের নামে প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে মিলে 11.5 কোটি টাকা বাগিয়ে নিয়েছেন তিনি। বাড়ি মেরামতের নামে 11.5 কোটি টাকা খরচ নেয়ার এই অবিশ্বাস্য হিসাব কোনোভাবেই মেলাতে পারছেন না কেউই। এই সিএজি যে বাসায় থাকেন, বাসাটি মূলত গণপূর্তের একটি আবাসন, অর্থাৎ রাষ্ট্রের একজন কর্মচারী যখন সরকারি কোনো বাসায় থাকবেন তখন তার বাসা ভাড়া বাবদ রাষ্ট্র সিটি কর্পোরেশনের মধ্যে যে 55% তার স্যালারির সাথে টাকা খরচ হিসাবে দিয়ে থাকে সেটা রাষ্ট্র কেটে নেবে। কিন্তু তিনি এই বাসা মেরামত বাবদ 11.5 কোটি টাকা তিনি তুলেছেন। যে টাকা তিনি তুলতে পারেন না তিনি নিজে সেই টাকা তুলেছেন, অথচ ওই বাসা ঠিক করে দেওয়ার কথা ছিল গণপূর্ত অধিদপ্তর নিজেরই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসেও দলীয় চাটুকারিতায় ব্যস্ত সময় পার করেছেন সিএজি নুরুল ইসলাম। অভিযোগ রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের সহযোগীদের দ্রুত পেনশন ও অনুতোষিক দিয়ে দেয়াকে নিয়মে পরিণত করেন নুরুল। সরকারি নিয়মের তোয়াক্কা না করে অবৈধ সুযোগও তৈরি করে দিয়েছেন তিনি। ডেলিগেশন অব ফিনান্সিয়াল পাওয়ার অনুযায়ী সরকারি গাড়ি মেরামতে সর্বোচ্চ 1 লক্ষ টাকার বেশি ব্যয় করার সুযোগ নেই। তবে সংশ্লিষ্ট ব্যক্তি বলছেন শেখ হাসিনার মুখ্য সচিব তোফাজ্জল মিয়ার গাড়ি সংক্রান্ত 13 লক্ষ টাকার অবৈধ বিল পাশ করতে বাধ্য করেছেন তিনি। এদিকে গাড়ি খরচ বাবদ তিনি একটি বিল ও ভাউচারে 13 লক্ষ টাকা তুলেছেন, অথচ হিসাব করে দেখা যায় বা নিরীক্ষা করে দেখা যায় ওই খরচ মাত্র 1 লক্ষ টাকা হতে পারত বা তার একটু সামান্য বেশি হতে পারত, অর্থাৎ প্রায় 12 লক্ষ টাকাই তিনি নিজে তুলেছেন এবং এই টাকা তিনি আত্মসাৎ করেছেন। নুরুল ইসলামের দুর্নীতির ফেরিস্তি শেষই হতে চায় না। অভিযোগ অনুযায়ী এত সব দুর্নীতির সঙ্গে দেশের বাইরেও ডলার পাচার করেছেন তিনি। সৌদি আরবে অবস্থানরত তার ভাইয়ের কাছে দেশ থেকে প্রচুর ডলার পাঠিয়েছেন নুরুল ইসলাম।
নুরুল ইসলাম নিজের সুবিধার্থে জন্মস্থান বগুড়ার প্রসঙ্গও এড়িয়ে যেতেন কৌশলে। জানা গেছে বিএনপি প্রধান জেলা হিসেবে বগুড়ার পরিচিতি থাকায় গোপালী হাসিনার মন রক্ষার্থে নিজেকে ঢাকার মহাখালীর বাসিন্দা বলে পরিচয় দিতেন নুরুল। ভয়াবহ এসব দুর্নীতি ছাড়াও মুজিববাদ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেও নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছেন নুরুল ইসলাম। হিসাব ভবনের চত্বরে সেবা প্রার্থীদের বসার জায়গা সংকুচিত করে বিশাল আকারে শেখ মুজিবের মোরাল মূর্তি স্থাপন করতে বড় ভূমিকা রেখেছেন সিএজি নুরুল। শুধু তাই নয়, তার অধীনস্থ অফিসের রাজনৈতিক দলের মতো সরকারি অর্থে মহা আয়োজন করে শেখ মুজিবের জন্মদিন, 15ই আগস্ট কিংবা মুজিব পরিবারের অন্য সদস্যদের জন্ম মৃত্যু দিবস পালন বাধ্যতামূলক করেছিলেন নুরুল ইসলাম। অনেকের দাবি, কোনো কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত বা পারিবারিক কারণে এসব অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিতেন তিনি। এছাড়া রাষ্ট্রের নিরপেক্ষ জায়গার একজন কর্মকর্তা হয়েও নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে বরাবরই গোপালগঞ্জমুখী কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন নুরুল। কর্মসূচিতে অংশ নিতে একাধিকবার টুঙ্গিপাড়ায় প্রচুর মানুষ নিয়ে গিয়ে অর্থ অপচয় করার পাশাপাশি তার অফিসের সকল কর্মকর্তাকে যেতেও বাধ্য করেছেন তিনি। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনেও হাসিনার পক্ষে সরব ছিলেন নুরুল ইসলাম। ওই আন্দোলনে শহীদদের স্মরণে গত 30শে জুলাই হাসিনার সরকার এক প্রহসনমূলক শোক পালনের ঘোষণা দেয়। জানা যায়, অফিসের কর্মকর্তা কর্মচারীগণ তথাকথিত শোক পালনে অপরাগতা প্রকাশ করলে তাদের উপর চরমভাবে বিক্ষিপ্ত হন সিএজি নুরুল। অভিযোগ রয়েছে, চাপ প্রয়োগ করেও শোক পালন করা ব্যর্থ হওয়ায় 1 আগস্ট একটি মিটিং ডেকে ওই দিনের মধ্যে সকল কর্মকর্তার ফেসবুক প্রোফাইল কালো করার নির্দেশ দেন নুরুল ইসলাম। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার। প্রাণ আচার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার সফল আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর গা ঢাকা দেয় নুরুল ইসলাম। এ সময় তার নামে হয়েছে হত্যা মামলাও। পরে বিভিন্ন মহলে ঘোষণা দেন সিএজি পদ থেকে পদত্যাগ করবেন তিনি। তবে পদত্যাগ না করে গত 15ই আগস্ট একদল বহিরাগতদের নিয়ে কার্যালয়ে ফেরেন সিএজি নুরুল। খবর পেয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা নুরুলের পদত্যাগ দাবিতে হিসাব ভবনের সামনে বিক্ষোভ করেন ওই দিনই। পরে ছাত্র নেতাদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সিএজি নুরুল ইসলাম। এরপর মাঝে কিছুদিন আত্মগোপনে থাকলেও আবারও স্বপদে ফেরেন তিনি। সিএজি পদে এখনও রয়েছেন বহাল তবিয়তে। অভিযোগ রয়েছে, 21শে হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত অনেকেই আড়াল থেকে সহযোগিতা করে যাচ্ছেন নুরুল ইসলামকে। সরকার পতনের পর থেকেই সিএজি নুরুল ইসলাম তিনি নৈতিকভাবে এই পদে থাকতে পারেন না, তার চলে যাওয়ার কথা ছিল। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ থেকে তাকে নেমে যাওয়ার জন্য একবার চাপ সৃষ্টি করা হয়। তখন তিনি তার নরসাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রকে তিনি একজন সমন্বয় সাজিয়ে কিছু ছাত্রদেরকে আইডি কার্ডধারী কিছু ছাত্রকে এখানে প্রবেশ করিয়ে তিনি এটা রক্ষা পান। অথচ তিনি 4 তারিখ বিকেলবেলা যখন অফিস থেকে বেরিয়ে যান, তখন কিছু অফিসার তাকে ছাত্রদের আন্দোলন সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি তখন বলেন যে এই স্বৈরাচারের বাচ্চারা এবং শুকরের বাচ্চারা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, তোমরা অপেক্ষা করো। সেই নুরুল ইসলাম বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21শে হলে ছাত্রলীগ সভাপতি শাহজাহান সিরাজ যিনি আছেন এডি অ্যাডমিন হিসাবে, তার নেতৃত্বে তার সাথে তার পিএ যিনি রয়েছেন তিনিও ছাত্রলীগের রাজনীতি করতেন। এই দুজনের মাধ্যমে তিনি তার চেয়ারকে আঁকড়ে রেখেছেন এবং বর্তমান সময়ে নানা সিদ্ধান্ত, নিরীহ অফিসারদের বদলি, পানিশমেন্ট সবকিছুর ব্যবস্থা তিনি করছেন। সিএজি নুরুল ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তারা। তার বিরুদ্ধে দেয়া প্রধান উপদেষ্টা বরাবর এক স্মারকলিপিতে স্বাক্ষর করেন প্রায় সব অডিট অফিসার। স্মারকলিপিতে অডিট অফিসাররা দাবি করেন, নুরুল ইসলামের দুর্নীতি এবং অদূরদর্শিতার কারণে দাপ্তরিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। তবে নুরুলের অপসারণ দাবিতে টানা 3 মাস বিভাগের সব অফিসে তালা ঝুলিয়ে আন্দোলন করলেও এখনও পদত্যাগ করেননি নুরুল ইসলাম। আন্দোলনরতদের ক্ষোভ, সবকিছু দেখেও যেন দেখছে না সরকারের সংশ্লিষ্ট মহল। এ অবস্থায় সিএজি পদে থেকে যেন শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছেন নুরুল ইসলাম। অভিযোগ রয়েছে, হাসিনার মেগা প্রকল্প পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক কেন্দ্রের কার্যকলাপ নিয়ে গণমাধ্যমে অসংখ্য অনিয়মের খবর আসলেও এ বিষয়ে অডিট করার কোনো উদ্যোগ নিচ্ছেন না সিএজি, বরং কালক্ষেপণের মাধ্যমে অনিয়মের প্রমাণ নষ্ট করার সুযোগ করে দিচ্ছেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য যে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাতে জায়গা পেয়েছেন সিএজি নুরুল ইসলাম। ওই কমিটিতে তিনিই একমাত্র সদস্য, যিনি বিগত সরকারের সময় নিয়োগপ্রাপ্ত হয়েও কাজ করে যাচ্ছেন। ফলে এসব কমিশনে বিগত ফ্যাসিবাদী সরকারের সমর্থনপুষ্ট ব্যক্তির নিয়োগ লাভের সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট অনেকেই।
গত 15 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 7 লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। ওই টাকার 40% অর্থ লুটপাট করেছেন আমলারা। এছাড়া শেখ হাসিনার শাসনামলের গত 15 বছরে দেশ থেকে বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। সম্প্রতি শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির 3 মাসের অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। দুর্নীতিবাজ আমলাদের জন্যই পরিস্থিতি এ পর্যায়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন নুরুল ইসলামের দুঃশাসন, দুর্নীতি, দলবাজি ও অযোগ্যতায় সাংবিধানিক প্রতিষ্ঠান কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর কার্যালয় অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সিএজি কার্যালয়ের গুরুত্ব অপরিসীম। তাই দেশের স্বার্থে চাটুকার, দলবাজ আর দুর্নীতির সম্রাট সিএজি নুরুল ইসলামের দ্রুত অপসারণ দাবি করেছেন সংশ্লিষ্টরা। এত সব দুর্নীতির সঙ্গে যে নুরুল ইসলাম জড়িত সে বিষয়ে জানার জন্য তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বাংলা এডিশন। তবে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি সিএজি নুরুল ইসলাম। আশিক আহমেদ, বাংলা এডিশন। Sorry.